ঘুমের মধ্যে ফোনের শব্দে হড়বড় করে জেগে উঠল জিবরিল। তার মাথায় প্রথম হসপিটালের খেয়াল এলো, কিন্তু এটি হসপিটাল থেকে নয়। স্ক্রিনে নিসার নাম ঝলমল করছে। এটি অপ্রত্যাশিত। 1 সপ্তাহ আগে আসফানদের দাফনের সময় নিসার সঙ্গে তার দেখা হয়েছিল। দীর্ঘ একটি সময় পর দেখা। আর এখন এইভাবে এত রাতে কল রিসিভ করার পরই এত রাতে ডিস্টার্ব করার জন্য নিসা তার কাছে দুঃখ প্রকাশ করল। অতঃপর প্রচণ্ড অস্থির হয়ে জিবরিলকে বলল, আয়শার জন্য তুমি কিছু করতে পারবে? জিবরিল খানিক হতভম্ব হলো। আয়শার জন্য কি? সে এখন পুলিশ কাস্টাডিতে। হোয়াট? কেন? জিবরিল যেন স্তম্ভিত হয়ে গেল। হত্যা মামলায়। নিসা অপর পাশ থেকে বলছিল। জিবরিল নিস্তব্ধ হয়ে গেল। কার হত্যা? নিসা এখন কাঁদতে শুরু করেছে। আসফানদের। জিবরিলের মাথা ঘুরতে লাগলো। রাতে লকআপে বসে আয়শা আবেদিন তার অতীত জীবন নিয়ে ভাবতে লাগলো। কিন্তু তার জীবনে এত কিছু ঘটেছে যে সব মনে করতে ব্যর্থ হলো। এটি যেন তার 28 বছরের জীবন নয়, 100 বছরের জীবন। ধারাবাহিকভাবে কোনো ঘটনাই তার মনে আসছে না, যে ধারাবাহিকতায় সে মনে করতে চাচ্ছে। লকআপের বিছানায় চিত হয়ে শুয়ে ছাদের দিকে ঘুরঘুর করে তাকিয়ে সে ভাবতে চেষ্টা করছে তার জীবনের সবচেয়ে ভয়াবহ ঘটনা কোনটি, কোনটি তার সবচেয়ে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা ও জীবনের পর্যায়। বাবা ছাড়া জীবন কাটানো, আহসান সাদকে বিয়ে করা, তার সঙ্গে যাপিত জীবন, একটি অক্ষম প্রতিবন্ধী ছেলের জন্ম, আহসান সাদের তালাক, আসফানদের মৃত্যু, নাকি নিজের সন্তানকে হত্যার দায়ে দিন দুপুরে পুলিশের হাতে গ্রেফতার হওয়া। এই সমস্ত ঘটনার মাঝে আরও কিছু যন্ত্রণাদায়ক ঘটনা আছে। সেগুলো যেন এই মুহূর্তে তার স্মৃতিচারণে উঠে আসতে অস্থির হয়ে সারি বেঁধে দাঁড়িয়ে পড়েছে। আয়শা ঠিক বলতে পারল না প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি দুর্ঘটনা নিজের মতো করে গভীর যন্ত্রণার স্মৃতি মেখে আছে। এসব ভাবতে ভাবতে যেন সে এখন সেই অতীত যন্ত্রণার সময় পার করছে। আর ভবিষ্যতের চিন্তা মাথায় আসতেই সে অনুমান করতে চেষ্টা করছে অতীতের ঘটনাগুলো বেশি কষ্টদায়ক ছিল নাকি ভবিষ্যতে হতে চলেছে। মাঝে মাঝে আয়শা আবেদিনের মনে হয় সে এক নির্লজ্জ মানুষ। কষ্ট, অপমান সইতে সইতে সে এখন লজ্জিত হওয়া আর আত্মনাদ করতেও ভুলে গিয়েছে। জীবনে সে এত বেশি অপমানিত হয়েছে যে লজ্জা ও লজ্জাশীলতা শব্দ দুটো যেন তার জীবন থেকে নাই হয়ে গেছে। এতটাই নির্লজ্জ হয়ে গিয়েছে যে মরতেও ভুলে গেছে সে। কোনো যন্ত্রণাই আর তাকে কষ্ট দিতে পারে না। হৃদয় থাকলেও সেটা এত টুকরো হয়েছে এখন তার আর ভাঙার মতো নেই। আর মস্তিষ্ক থেকে থাকলে তার দুশ্চিন্তার জালে জালে জটলা আত্মসম্মান, অপমান, সম্মানের মতো শব্দগুলোকে আড়াল করার মতো জাল। এসব তার সঙ্গে কেন হচ্ছে এটা ভাবা সে অনেক আগেই ছেড়ে দিয়েছে। সে তো কারো কোনো ক্ষতি করেনি। তাছাড়া এই প্রশ্নের উত্তর আহসান সাদ তাকে শোনাতে শোনাতে মুখস্থ করিয়ে ফেলেছে। এই কাগজে লেখো তুমি অপরাধী, আল্লাহর কাছে মাফ চাও, তারপর আমার কাছে, তারপর আমার পরিবারের সবার কাছে ক্ষমা চাও। নির্লজ্জ মহিলা কোথাকার। কে জানে সাদের বলা এই কথাগুলো তার কানে বাজা বন্ধ হয় না কেন? দিনে রাতে 1000 বার এই বাক্যগুলোর প্রতিধ্বনি তাকে সর্বদা সেই প্রশ্নের উত্তর দিতে থাকে। সে এক অপরাধী নারী। এই বাক্যটি সে নিজে হাতে এতবার কাগজে লিখে আহসান সাদকে দিয়েছে যে এখন তার নিজেরই বিশ্বাস হয়ে গেছে কথাটি সত্য। তার অপরাধ কি তা তার মনে পড়ে না। তা সত্ত্বেও তার বিশ্বাস জীবনে সে যে অপরাধ করেছে হয়তো তা খুব বড় করেছে, এত বড় যে আল্লাহ পাক তাকে এভাবে বারবার শাস্তি দিচ্ছেন।
শাস্তি শব্দটিও সে আহসান সাদের পরিবারের গিয়েই শুনেছে এবং শিখেছে, যেখানে অপরাধ ও শাস্তি এই শব্দ দুটি মন্ত্রের মতো বারবার পুনরাবৃত্তি করা হয়। অন্যথায় আয়েশা আবেদিন তো আহসান সাদের জীবনে প্রবেশ করার আগে আল্লাহ তাআলাকে কেবল মেহেরবান হিসেবেই পেয়েছে। নির্লজ্জ নারী, এই গালিটি তার জন্যই মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়েছিল সে, যেন অজগর শুকিয়ে গিয়েছে তাকে। আদর, যত্ন আর অঢেল উপকরণে মানুষ হয়েছে সে। গালি তো দূরের কথা, সে তো কখনো তার নানা নানি কিংবা মায়ের কাছ থেকে শক্ত কোনো কথাও শোনেনি, এমন কোনো শব্দ যাতে তাকে ছোট বা তাচ্ছিল্য করা হয়। আর এখন সে তার স্বামীর মুখে এমন শব্দ শুনছে যা গালি হওয়ার পাশাপাশি অপবাদ এবং মিছে কালিমা লেপনও বটে। সেই নির্লজ্জ শব্দটি শুনে আয়েশা আবেদিন নিজে নিজেকে সান্ত্বনা দিল, শত ব্যাখ্যা দিয়ে নিজেকে বোঝালো এই গালি তার জন্য নয়। তাকে কেউ এটা কীভাবে বলতে পারে, সে হয়তো ভুল শুনছে, কিংবা এই শব্দগুলোর অর্থ তা নয় যা সে মনে করছে। তখনকার মনের এই অবস্থা সে একটি দীর্ঘ বই লিখতে পারত। কত কি উদয় হয়েছিল তার মনে। প্রথমবার গালি শুনে আয়েশা আবেদিন কত শত ব্যাখ্যা দিয়েছিল নিজেকে, কেবল নিজের আত্মসম্মানকে রক্ষা করার জন্য। এত খারাপ লাগা ও ব্যাখ্যা টেনে আনা কেবল প্রথমবার হয়েছিল। তারপর ধীরে ধীরে সেসব দাফন করে দিয়েছিল। তারপর সে গালি দিলে চুপচাপ শুনে যেত। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি। তার তখন বিশ্বাস হয়ে গিয়েছিল সে সত্যি এসবের উপযুক্ত, কারণ আহসান সাদ তাকে নিজেই এটা বলতো। নিজের আত্মসম্মানকে আবারও সান্ত্বনা দিতে দিতে তারপর গালির মতো করে মার খাওয়াও শিখে গিয়েছিল সে। 5 সদস্যের সে বাড়ির প্রতিটি সদস্য তাকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে সে সত্যিই এর উপযুক্ত। সে তখন মুমিনদের একদলে আটকে গিয়েছিল, যেখানে সকল মুমিনরা কথার পাথরে তাকেও মুমিন বানাতে চেষ্টা করেছিল, কারণ তাদের মতে সে ছিল গুনাহগার। আহসান সাদ কীভাবে তার জীবনে এসেছিল, কেন এসেছিল? এক সময় তার মনে হতো সাদ তার জীবনে সৌভাগ্য হয়ে আগমন করছে, আর একটা সময় এসে তাকে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন মনে হয়েছে। প্রবল আগ্রহে যে দুঃস্বপ্ন শেষ হওয়ার অপেক্ষা করছিল সে, আর এখন তার মনে হয় সাদ সেই আযাব যা আল্লাহ তাআলা তাকে তার করা না করা সমস্ত গুনাহের জন্য দুনিয়াতেই দিয়ে দিয়েছে। আয়েশা তখন হাউস জব করছিল। হঠাৎ আহসান সাদের প্রস্তাব আসে। আয়েশার জন্য সেটা কোনো বিরল বিষয় ছিল না, তার জন্য ডজন ডজন প্রস্তাব আগেও এসেছিল। তার নানা নানিরা সেগুলো ফিরিয়ে দিয়েছিল। আয়েশা ভেবেছিল তাদের প্রস্তাবও কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই ফিরিয়ে দেওয়া হবে, কারণ তার নানা নানি পড়াশোনা শেষ করার আগে কোনো সম্বন্ধে যেতে প্রস্তুত ছিলেন না। কিন্তু এবার এমনটা হয়নি। তাদের বাবা মায়ের মিষ্টি কথায় আয়েশা আবেদিনের পরিবার প্রভাবিত হয়ে পড়ে। আমরা শুধু একটি নেক ও ভালো মেয়ে চাই আমাদের ছেলের জন্য, বাদবাকি সব কিছু আছে আমাদের, কোনো কিছুর অভাব নেই। এদিকে আপনাদের মেয়ের এত প্রশংসা শুনেছি যে আমরা আপনাদের কাছে আঁচল না পেতেই থাকতে পারলাম না। আহসানের বাবা আয়েশার নানাকে বলছিল। আয়েশা আবেদিন তখন জানতে পারে আহসানের এক বোন তার সঙ্গে মেডিকেল কলেজে পড়ে। তাদের মধ্যে কেবল আনুষ্ঠানিক পরিচয় ছিল। আয়েশা অবাক হয়, যে মেয়ে কিনা কলেজে চুপচাপ গুটিসুটি মেরে থাকে, সামান্য পরিচয়ে তার পরিবারের কাছে এত প্রশংসা কিভাবে করতে পারে। কারো মুখে প্রশংসা শোনা আয়েশার কাছে অবাক হওয়ার মতো কিছু ছিল না। সে কলেজের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একজন। প্রতিটি শাখাতেই তার সফল পদাচারণা, একাডেমিক যোগ্যতা, পাঠ্যক্রমিক ও শহর পাঠ্য সকল কার্যক্রমেই সে বিদ্যমান। তাছাড়া নিজের অসাধারণ ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। তার ব্যাচের মধ্যেও সে কেবল সুন্দরী নয়, সেই সঙ্গে অত্যন্ত স্টাইলিশ মেয়েদের একজন। ভীষণ আমলি মুসলমান হয়ে হিজাব পরিধান সত্ত্বেও তাকে স্টাইলিশ মনে হয়। হিজাব তার গায়ে মানাতো বেশ, এটা তাকে আরও আকর্ষণীয় করে তুলত। এই ব্যাপারে সকল ছেলে মেয়ে ছিল ঐক্যমত।
আর এখন এখন সে মেয়ের জন্য আহসান সাদের প্রস্তাব এসেছে, যে প্রস্তাবকে তার নানা নানি প্রথম সাক্ষাতেই হ্যাঁ বলে দিয়েছে। কে জানে কে সরল ছিল তার নানা নানি, যারা আহসানের বাবা মাকে অত্যন্ত ভদ্র ও সরল মনে করেছিলেন, নাকি আয়শা নিজেই, যে তাদের বাহ্যিক দিনদারি দেখে সায় দিয়েছিল, তা সত্ত্বেও তারা বিয়ের আগে তার ও আহসানের দেখা করা জরুরি মনে করেছিল। আহসান তখন আমেরিকায় রেসিডেন্সি করছিল, ছুটিতে সে পাকিস্তানে এসেছিল। আহসান সাদের সাথে প্রথম সাক্ষাতের দীর্ঘদিন পর জিব্রিলের কথা মনে পড়েছিল তার। তার কাছে সাদকে জিব্রিলের মতো কেন মনে হয়েছিল, এই প্রশ্নের উত্তর আয়শা কখনই পায়নি। সাদ ছিল মানানসই চেহারা, ঈর্ষণীয় শিক্ষাগত যোগ্যতা, তার কথাবার্তায় সংযত এক পুরুষ। তার পছন্দের বিষয় ছিল কেবল একটি ধর্ম। এই বিষয়ে সে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারত। আর আয়শা আবেদিনের সঙ্গে বন্ধনের শেকলও ছিল এটি। প্রথম সাক্ষাতেই তারা ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে। আশা তাতে মুগ্ধ হতো। সে ছিল হাফিজে কুরআন। তাকে এও বলেছিল জীবনে সে কখনো কোনো মেয়ের সঙ্গে বন্ধুত্ব করেনি, আর 10 জন ছেলের মতো উশৃঙ্খল কর্মকাণ্ডেও জড়ায়নি। ধর্মের ব্যাপারে ছিল তার বিস্তৃত জানাশোনা। সেই জানাশোনাটি ছিল আয়শার চেয়ে অনেক জটিল। আহসান একটি সাধারণ জীবনযাপন করতে চায়, আর আয়শাও এমনটি চাইত। একটি আমলি মুসলিম পরিবারের স্বপ্ন দেখতে দেখতে আয়শা আহসান সাদের প্রতি মুগ্ধ হয়। তার তখন মনে হয় আহসান তার সমবয়সী অন্যান্য ছেলেদের তুলনায় প্রচণ্ড বিচিউর এবং ভিন্ন। সে যদি কখনো বিয়ের কথা ভেবেও থাকে, তাহলে এমন ছেলেকে বিয়ের কথা ভেবেছিল। আহসান প্রথম সাক্ষাতেই তাকে প্রভাবিত করতে সফল হয়। আর তার পরিবার তো আহসানের পরিবারের ধারা আগে থেকেই প্রভাবিত হয়েছিল। বিয়ে খুব জলদি হয়ে গেল এবং অত্যন্ত সাদাসিধাভাবে। এটি ছিল আহসান সাদের বাবা মায়ের চাওয়া। আয়েশা এবং তার নানা নানিও এই সাদাসিধে বিয়ের ব্যাপারে খুব সন্তুষ্ট ছিল। এমন বিয়ে কামনা করত আয়েশা। আর তার ভাগ্য ছিল যে তার কামনা মাফিক শ্বশুর শাশুড়িও পেয়ে গিয়েছে। তাদের পক্ষ থেকে উপঢৌকনের কোনো চাওয়া ছিল না। তারা খুব কঠোরভাবে আয়েশার নানা নানিকে এসব আনুষ্ঠানিক কষ্ট পোহাতে নিষেধ করে দিয়েছেন। তবু আয়েশার পরিবারের জন্য তা মানা কষ্ট করছিল, কারণ তার নানা নানি তার বিয়েতে উপঢৌকন হিসেবে দেওয়ার জন্য আগে থেকে কিছু জিনিস ইটে রেখেছিল। তাছাড়া সমাজে তারা যে শ্রেণীতে বসবাস করতেন, সেখানে কনের বাবার দেওয়া উপঢৌকনের চেয়ে কনের আত্মীয় স্বজনের দেওয়া উপঢৌকন আরও বেশি জমা হয়ে যেত। আয়েশার বিয়েতেও এমনটাই হয়েছিল। অত্যন্ত সাদাসিধেভাবে করা অনুষ্ঠানটিও শহরের এক জমকালো হোটেলে আয়োজন করা হয়েছে। আয়েশার আত্মীয় স্বজনের পক্ষ থেকে বিয়েতে পাওয়া উপহার সামগ্রীর নিঃসন্দেহে কয়েক লক্ষ টাকা, অথচ আয়েশার দেওয়া আহসানের পোশাক ও অলংকার কোনোভাবেই আয়েশাদের শান শৌকতের সঙ্গে খাপ খায়নি। ব্যাস চলনসই হয়েছিল। আয়েশার পরিবার আরও ভালো কিছু এবং বেশি কিছু প্রত্যাশা করেছিল, কিন্তু আয়েশা তাদের বুঝিয়েছে সে ভেবেছিল আহসানরা সত্যি কম খরচে সাদাসিধেভাবে বিয়েটা করতে চাচ্ছে। তাই তারা কনের পোশাক ও দামি অলংকারের পেছনে খুব বেশি টাকা খরচ করেনি। আয়েশা অন্তত এসব ছোটোখাটো বিষয়ে মন খারাপ করেনি। বাসর রাতে আহসান তার প্রশংসা না করে সে তার মায়ের ব্যাপারে যখন নিন্দা করছিল, তখনও আয়েশার মন খারাপ হয়নি। তোমার মায়ের লজ্জা করে না এই বয়সে নির্লজ্জের মতো স্লিভলেস পোশাক পরে পুরুষদের সঙ্গে হাসাহাসি করতে? তোমার বোনরা ও বংশের অন্যান্য নারীরা খোদা জানি কিসব পোশাক পরে বিয়েতে এসেছে। শুনে আয়েশার যেন দম বন্ধ হয়ে এসেছিল। এসব তার বিশ্বাস হচ্ছিল না। আহসানের ভাষা ও বলার ভঙ্গি এতটাই নতুন ও অপরিচিত ছিল যে তার বিশ্বাস হওয়ার কথা নয়। সম্বন্ধ পাকা হওয়ার পর তাদের মাঝে মধ্যে কথাবার্তা হতো। আহসান সবসময় খোশ মেজাজে মার্জিতভাবে কথা বলতো, এমন রুক্ষ ভাষা ওই প্রথম সে শুনেছিল। তার মা বোনদের নিয়ে যেসব শব্দ ব্যবহার করেছিল, আয়েশার কাছে তা অবিশ্বাস্য মনে হচ্ছিল। তোমার মায়ের কি আখিরাতের ভয় নেই? মুসলিম পরিবারের নারীরা
এমন হয়? আয়েশা বিস্ফোরিত চোখে তার দিকে তাকিয়েছিল। সে বুঝতে পারছিল না আহসান তাকে এসব কেন বলছে। সে মাত্র একদিনের নববধূ। এসব তো সেই কথা নয় যা শোনার জন্য সে জীবনের এই বিশেষ দিনটি অপেক্ষা করছিল। ৮ ঘন্টা যাবৎ সে এমন নারীদের অভিশাপ মালামাত করতে থাকলো। তাকে এও বলে চলল, তোমার মা বোনেরা এতটা স্বাধীনচেতা আর আমেরিকায় তাদের এমন চালচলন হবে আমি তা ভাবিনি। অথচ তারা তো আয়েশার নানানি এবং স্বয়ং তাকে দেখেই এই সম্পর্ক ঠিক করেছিল। আয়েশা আহসান সাদকে এটা বলার সাহস করতে পারল না যে বিয়ে পাকা হওয়ার আগে ২-৩ বার সে নিজেই আমেরিকায় তার মা বোনের সঙ্গে দেখা করেছে। সম্বন্ধ পাকা হওয়ার সময়ও তার পরিবার এই পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে। তার স্বাধীনচেতা হয়ে থাকলে তা তো গোপন কিছু ছিল না। এখন এমনভাবে বলছে যেন কিছুই জানতো না। আহসান সাদের কাছে ধর্ম এমন এক অস্ত্র যার সামনে আয়েশা আবিদিন কথা বলার সাহস করতে পারেনি। মনে মনে সে স্বীকার করে নিত ভুল তার মা বোনেরই। তারা ইসলাম সম্মত পোশাক পরেনি। এ নিয়ে আহসান ও তার পরিবার যদি মনক্ষুণ্ণ হয়ে থাকে তাহলে তা ঠিক। সেই রাতে আহসান একটি দীর্ঘ বক্তৃতা দিয়ে তার মর্যাদা ও অবস্থান বুঝিয়ে দিয়েছিল সমাজ ও সংসারে তার গুরুত্ব কতটুকু। আয়েশা কেবল মাথা নাড়তে থাকলো। মনে হচ্ছিল আজ রাতের জন্যে সে সমস্ত হাদিস ও আয়াত মুখস্থ করে এসেছে। আয়েশা একদম চুপচাপ শুনতে থাকলো। সেটি সাদের সাময়িক রাগ ছিল না, সেটি ছিল পরিকল্পিত কাজ। সে তাকে মানসিকভাবে আঘাত করতে চেয়েছিল এবং তাতে সফলও হয়েছিল। এই আত্মবিশ্বাসী মেয়েটির ব্যক্তিত্বে এটি ছিল তার প্রথম আঘাত। সাদ তাকে বলেছিল এই ঘরে এবং তার জীবনে তার জায়গা তার বাবা মা ও বোনের পরে। আর হ্যাঁ, সেই তালিকায় আল্লাহকে সে ১ নম্বরে রেখেছিল। আয়েশা আবিদিনকে সে যেন এই বৃত্তের বাইরে দাঁড় করিয়ে দিয়েছিল যাতে তার জীবন আবর্তিত হতো। এই পরিস্থিতিতে ২১ বছর বয়সী এক তরুণী যতটা হয়রান ও দিশেহারা হতে পারে সে ঠিক ততটাই হচ্ছিল। আহসান সাদ তাকে বলেছিল তাদের মধ্যে যা কথা হবে আয়েশা তা অন্য কারো কাছে শেয়ার করবে না। আয়েশা তাতে সম্মতি দিয়েছিল। সে ভেবেছিল এটি একটি সাধারণ প্রতিশ্রুতি, যেমনটা প্রত্যেক স্বামী তার স্ত্রীর কাছ থেকে নিয়ে থাকে। কিন্তু এটি কোনো সাধারণ প্রতিশ্রুতি ছিল না। আহসান তাকে পবিত্র কোরআন ছুঁয়ে গোপনীয়তা রক্ষার শপথ করিয়েছিল। সে যাই বলবে তাই তাকে মেনে চলতে হবে। স্বামী হিসেবে এটা নাকি তার অধিকার। ২১ বছর বয়সে এটি ছিল আয়েশা আবিদিনের জীবনে সবচেয়ে খারাপ রাত। কিন্তু সে জানতো না এরপর সে আরও কত খারাপ রাতের সম্মুখীন হতে চলেছে। রাতের রাগ ও আচরণ তো ছিল আহসান সাদির, কিন্তু সকাল হতেই এই রাগ ও আচরণ করতে শুরু করে তার পুরো পরিবার। অত্যন্ত শীতল ও রুক্ষ তাদের আচরণ। আয়েশার অপরাধবোধ এতে আরও বেড়ে যায়। তাই সে মনে মনে সিদ্ধান্ত নেয় সামনের অলিমা অনুষ্ঠানে তারা মা বোন যেন আবারও এমন কোনো পোশাক না পরে যার জন্য তার উপর দিয়ে আরেকটি ঝড় বয়ে যায়। কিন্তু বিয়ের কয়েকদিনের মধ্যেই সে বুঝে যায় তাদের মনক্ষুণ্ণতা তার পরিবারের স্বাধীনচেতা হওয়া নয়, বরং তাদের কাছে মনে মনে তারা যা চেয়েছিল তা না পাওয়া। তাদের মধ্যে সাথে সাথে বিয়ে দেওয়া আর কোনো যৌতুক না চাওয়ার মান এই নয় যে বিপক্ষ কিছুই দেবে না। তাদের প্রত্যাশা ছিল তাদের একমাত্র এবং যোগ্য সন্তানকে আয়েশার পরিবার অন্তত একটি গাড়ি অবশ্যই দেবে। আয়েশার নামে কোনো বাড়ি, কোনো প্লট, কোনো ব্যাংক ব্যালেন্স অবশ্যই করে দেওয়া হবে, যেমন সাদের অন্যান্য ভাবির নামে তার বাবারা করে দিয়েছে। তাদের কাছে বিয়ে সাদাসিধে হওয়ার মানে হলো কেবল বিয়ের অনুষ্ঠান সাধারণভাবে হওয়া। বিয়ের পরের দিনই তারা তাদের এসব অভিযোগ আয়েশার কাছে উপস্থাপন করে। আয়েশাও সেসব আবদার তার বাবা মায়ের কাছে পৌঁছে দেয়। এখন অবাক হওয়ার পালা আয়েশার পরিবারের। বিয়ের ৩ দিন পর এই প্রথম নৌরিন তার মেয়ে আয়েশাকে সুযোগ দেয়, এই সম্পর্কে ব্যাপারে তুমি ভালো করে ভেবে নাও। বিয়ের ২য় দিনই যারা এমন আবদার করতে পারে
ভবিষ্যতে তারা তোমাকে আরও বেশি যন্ত্রণা দিতে পারে। বন্ধু বান্ধব ও কাজিনদের আনন্দঘন মেসেজ ও কল দেখে দেখে আয়শা সাহস করে বলতে পারেনি যে সে তালাক চায়। সে ওই পথেই বেছে নিয়েছিল, যে পথ এই সমাজে প্রতিটি নারী বেছে নেয়, সমঝোতার পথ এবং ভালো সময়ের অপেক্ষার পথ। সে ভেবেছিল এসব সাময়িক, তাদের আবদার পূরণ হয়ে গেলেই সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আহসানের সঙ্গে একবার আমেরিকায় চলে গেলেই সেখানে তারা নিজের মতো জীবন কাটাবে। অবশেষে আহসানের পরিবারের সমস্ত অভিযোগ পূরণ করা হয়। 1 সপ্তাহ পর তাকে বড় একটি গাড়ি দেওয়া হয়। আয়শা নামে একটি প্লট লিখে দেয়। আয়শার নানা কিছু টাকাও দেন। ওগুলো আহসানের কথা মতো আহসানের অ্যাকাউন্টে জমা করা হয়। এরপর তারা হানিমুনের উদ্দেশ্যে 2 সপ্তাহের জন্য দেশের বাইরে চলে যায়। হানিমুনে গিয়ে কোনো একটা বিষয়ে রেগে গিয়ে আহসান এই প্রথম তার গায়ে হাত তোলে। ইতিপূর্বে শুধু গালিই দিত। ততদিনে জীবনের সিদ্ধান্তে আয়শা আবেদিনের অনেক বড় ভুল হয়ে গেছে। আয়শা বুঝে গিয়েছে তার স্বামী অনেক ভালো মুসলমান হতে পারে, কিন্তু ভালো মানুষ নয়। আর আয়শা তাকে ভালো মুসলমান মনে করি বেছে নিয়েছিল, অথচ সে ছিল মুনাফিক ও দ্বিমুখী মানুষ। 1 মাস পর তারা আমেরিকায় চলে যায়। কিন্তু সেই 1 মাসে আয়শা একদম বদলে যায়। সে এমন এক অদ্ভুত পরিবারে এসে পড়েছে যারা ব্যাহত শিক্ষিত মনে হলেও ভেতরে ভেতরে প্রচণ্ড জাহিল। সেই জাহিলি ও মুনাফিকির মূল হোতা ছিল আহসানের বাবা। আয়শা এটি খুব জলদি বুঝে গিয়েছিল। আহসানে ছিল একদম তার বাবার মতোই, আর তাই আয়শাকে সে তার মায়ের মতোই বানাতে চাইত, যে মাকে সে একজন আদর্শ মুসলিম নারী মনে করত। সে আর তার বোনেরা মিলে আয়শাকে তাদের মায়ের মতো বানাতে চাইত। ততদিনে আয়শা আবেদিনও বুঝে যায় তাদের আদর্শ মাতা মূলত এক মানসিক রোগী। এদিকে তাদের আচরণের ফলে তার বোনদের জন্য তখন পাত্র দেখা শুরু হয়েছে। কিন্তু আয়শা জানে যেসব শর্ত নিয়ে তারা পাত্র খুঁজছে, এভাবে পাত্র পাওয়া অসম্ভব। বিয়ের 2 মাসের মধ্যেই আয়শা সেই পরিবেশে ভীতগ্রস্ত হয়ে পড়ে। এসবে অতিষ্ঠ হয়ে কসম ভেঙে নানা নানিকে তালাকের কথা বলার আগেই সে জানতে পারে সে মা হতে চলেছে। এটি তার কাছে তখন সৌভাগ্য মনে হয়, কিন্তু এটি তার দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। আয়শা আবেদিন আবারও সব মানিয়ে নিতে প্রস্তুত হয়ে যায়। বাচ্চা হলেই সব ঠিক হয়ে যাবে এই আশায় বুক বাঁধে। সবার সঙ্গে না হোক, অন্তত তার ও আহসান সাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। কিন্তু এটিও ছিল তার ভুল ধারণা। সেই গর্ভধারণ তার জন্য আরও একটি ফাঁদ প্রমাণিত হয়। আহসান ও তার পরিবার সিদ্ধান্ত নেয় বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত আয়শা পাকিস্তানি থাকবে 9টি মাস। আয়শা যে ধৈর্য ও কষ্টে কাটিয়েছে তা শুধু সেই জানে। হাউস জবের পর সে জব করতে চেয়েছিল, কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজন ও আহসানের তা পছন্দ ছিল না। আয়শা তাই এ নিয়ে আর জোরাচুরি করেনি। মাঝে মধ্যে বাপের বাড়ি যাওয়া, তার নানা নানির এখানে আসা, তার শ্বশুরবাড়ির লোকেরা এসব পছন্দ করতো না। এটাও আয়শা চুপচাপ মেনে নিয়েছিল। সে আর তখন কোনো সোশ্যাল মিডিয়াতেও ছিল না। আহসান নিজে সবখানে থাকা সত্ত্বেও তাকে এসব থেকে নিষেধ করত। কোনো পুরুষের সঙ্গে আয়শার যোগাযোগ থাকুক তা সে চাইতো না, হোক সেই পুরুষটি তার কোনো আত্মীয় বা ক্লাস ফেলো। বোনদের আপত্তি সত্ত্বেও অবশেষে আয়শা আবেদিন তার আইডিটিও ডিলিট করে দিয়েছিল। এমনিতেও তার জীবনে এমন কোনো সুখের কিছুই ছিল না যা প্রকাশ করার জন্য ফেসবুক আইডির প্রয়োজন। রুমে একা একা বসে থাকা, সকালে ঘুম থেকে দেরিতে ওঠা, আহসানের মা এসব পছন্দ করতেন না। আয়শা ভোর সকালে ফজর নামাজ পড়েই যে কোনো পরিস্থিতিতে লাউঞ্জে চলে আসতো। ঘরে পরিচারক ছিল, তবু শ্বশুর শাশুড়ির সব খ্যাতমত তাকেই করতে হতো। এতে তার কোনো আপত্তিও ছিল না।
রান্নাবান্নার দায়িত্ব তখন সব আয়শার উপর দিয়ে দেওয়া হয়েছিল। এতেও আয়শা কষ্ট মনে করেনি, কাজে অনেক চালু ছিল সে। নানা নানির বাড়িতেও সে খুব আগ্রহ ভরে এটা ওটা রান্না করত। দায়িত্ব দেখে সে ভয় পেত না, ভয় পেত অপমানকে। অথচ এই ঘরের সব মানুষ প্রশংসা ও উৎসাহ নামের শব্দগুলো চিনেই না। তারা কেবল সমালোচনা করতে পারে, প্রশংসা নয়। রান্না কেমন হয়েছে এই প্রশ্ন করলে নিজেকে তার বোকা মনে হতো, কারণ প্রথম প্রথম দু একবার এই প্রশ্ন করে যে বিদ্রুপূর্ণ উত্তর পেয়েছিল, এরপর আর এই প্রশ্ন করা যায় না। মাঝে মাঝে তার মনে হতো সে নিজেও যেন মানসিক রুগী হয়ে যাচ্ছে। আহসান সাদ তার জন্য একটি নিয়ম তৈরি করে, যদি সে কোনো ভুল করে তাহলে কাগজে লিখে নিজের ভুল স্বীকার করবে, স্বামীর হুকুম অমান্য করায় আল্লাহর কাছে মাফ চাইবে, তারপর সেই ব্যক্তির কাছে মাফ চাইবে যার অবাধ্যতা করেছে। এভাবে সপ্তাহে একবার কারো না কারো কাছে ক্ষমা চাইতে হতো। পরে সে বুঝতে পারে এই মাফিনামার পদ্ধতিটি আহসানেরই তৈরি। আহসান সাদ সারা জীবন তার ভুলের জন্য বাবা মাকে এমন মাফিনামা লিখেই দিত। এখন নিজের স্ত্রীর গলায় সে একই রশি পরাচ্ছে। আয়শা আগে শুধু হিজাব পরত, এখন তাকে নিকাব আর হাত মোজাও পরতে হয়। চুল কাটা ছেড়ে দিয়েছে, মেকআপ, ফেসিয়াল, মুখের লোম পরিষ্কার করা সব কিছু ছেড়ে দিয়েছে। কেননা ওই ঘরে কেউ এসব করে না, তারা ছিল আদর্শবাদ নারী। আর আয়শা আবিদিনকেও তাদের মতো গড়ে তুলতে হবে। নিজের বাহিরকে অন্যের ছাঁচে গড়ে তুলতে তুলতে সেজন্য তার ভেতরের সব ছাঁচ ভাঙতে শুরু করেছিল। তার নানা নানি ও পরিবারের লোকেরা জানত যে তার শ্বশুরবাড়ির লোকেরা ভালো নয়, কিন্তু এই বাড়িতে এসব যন্ত্রণা শুয়ে যাচ্ছে দাদাদের ধারণাও ছিল না। এদিকে আয়শা চুপচাপ বাসরাতে তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে চলছে। যে কেউ সরাসরি দেখা করলে, ফোনে কথা বললে তাকে খোঁচাতে করত, কিন্তু সে কখনো তাদের কাছে সত্যিটা বলতো না। এটাই বলতো জীবন নিয়ে সে সুখী ও ভালো আছে। গর্ভধারণের সেই ৯ মাস আহসানের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। আমেরিকায় যাওয়ার পর সন্তান জন্ম হওয়া অবধি আহসান একবারও দেশে আসেনি। তাদের মধ্যে ফোনে এবং স্কাইপেও খুব কমই কথা হতো। আহসানের পরিবারের কেউ তার প্রতি মনোক্ষুণ্ণ হলে তখন আহসান ফোনেও তার সঙ্গে কথা বন্ধ করে দিত। আমেরিকা থাকা সত্ত্বেও ঘরের প্রতিটি বিষয়ে তাকে জানানো হতো, বিশেষ করে আয়শার ব্যাপারে। আয়শার মাঝে মধ্যে মনে হতো এটা যেন স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, বাদশা ও বাদের সম্পর্ক। আহসানও তার কাছে এমনই অনুগত্য কামনা করত। আয়শা বুক চেপে তার মনের মতো স্ত্রী হওয়ার চেষ্টা করত। আসফানদের জন্ম হওয়া পর্যন্ত সে পুরোপুরি পাল্টে গিয়েছিল। যে দমবন্ধ পরিবেশে সে থেকেছে, সেই দমবন্ধতার প্রভাব তার সন্তানের উপর পড়ে। তার সন্তান আসফান স্বাভাবিক শিশু হয়ে জন্মায়নি। এটি ছিল আয়শা আবিদিনের আরও একটি বড় পাপ।